প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো 2024-25 অর্থ বছরের বাজেট সম্পর্কে। আমার এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের 2024-25 অর্থ বছরের বাজেট সম্বন্ধে একটা ভালো একটা ধারণা হবে। এখানে দেখানো হবে কোন জিনিসের দাম বাড়ছে, কোন জিনিসের দাম কমছে এবং কোন বিষয়ে সরকার কেমন বরাদ্দ রাখছে, এই বিষয়টা টোটালি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওটি দেখলে আশা করি আপনাদের সবাই একটা ভালো একটা ধারণা হয়ে যাবে 2024-25 অর্থ বছরের। চলুন দেখে আসি এবারের বাজেট। এবারের বাজেটে অন্তত 30টি পণ্যে কর ছাড় দেওয়া হচ্ছে। চাল, গম, আলু, মসুর ডাল, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, ভোজ্য তেল, চিনি, আদা, হলুদ, শুকনো মরিচ, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফলের দাম কমতে পারে। 30টি নিত্যপণ্যের পাশাপাশি কমতে পারে শিশু খাদ্যের দামও। 2.5 কেজি পর্যন্ত গরু দুধের উপর করভার 89.32% থেকে কমিয়ে 58.60% করার প্রস্তাব করতে পারেন অর্থমন্ত্রী। এছাড়া পোলট্রি, গবাদি পশু ও মাছের দেশীয় উৎপাদন বাড়াতে ভর্তুকি, প্রণোদনা ও আমদানিকৃত পণ্যের শুল্ক কর ও ভ্যাট ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং আরও কিছু শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক হার পরিবর্তন রাখার প্রস্তাব করা হতে পারে। তৈরি পোশাক, ক্ষুদ্র ঋণ, রেমিটেন্স, পোলট্রি ও ফিশারিজ খাতেও কর ছাড় কমানোর কথা রয়েছে। তবে কিছু কিছু পণ্যের দাম বাড়তে পারে। ইলেকট্রনিক্স খাতে উৎপাদন পর্যায়ে ভ্যাট হার কমিয়ে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন সহ ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে 10% করা হতে পারে। রেফ্রিজারেটরের ভ্যাট হার 5 থেকে বাড়িয়ে 10% এবং এয়ার কন্ডিশনে নতুন করে বসছে 5 থেকে 10%। একইভাবে রাইড শেয়ারে আরোপিত 7.5% ভ্যাট বাড়িয়ে এবার 15% করার কথা রয়েছে। এতে রাইডে চড়ার খরচ বাড়তে পারে। বাড়ছে মোবাইল ফোনের খরচও। বর্তমানে গ্রাহকরা 100 টাকার রিচার্জে 73 টাকার কথা বলতে পারলেও নতুন অর্থবছরে 69.35 টাকার কথা বলার সুযোগ পাবেন। গাড়ি আমদানিতে শুল্ক দিতে হবে সংসদ সদস্যদেরও। বর্তমান সংসদ সদস্যরা বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারেন। এছাড়া বাড়ছে ম্যাঙ্গো বার ও জুস, তেঁতুলের জুস, পেয়ারার জুস, আনারসের জুস ইত্যাদির দাম, কারণ ভ্যাটের হার 5% থেকে 15% বাড়ানোর পরিকল্পনা সরকারের। মোবাইল কোড সহ জরিমানা ও দণ্ড আরোপের সকল ক্ষেত্রে পরিমাণও বাড়ানোর চিন্তা করছে সরকার। এছাড়া উড়াল সড়ক, এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন সেতু পারাপারের টোল, সেবা ও প্রশাসনিক মাশুল বাড়ানোর কথা রয়েছে। শূন্য শুল্কের অর্ধশতাধিক পণ্যে আগামী অর্থবছর থেকে 1% হারে আমদানি শুল্ক আরোপ হতে পারে। বর্তমানে আমদানিতে কোনো শুল্ক নেই এমন পণ্যের সংখ্যা 329টি। এই তালিকায় আছে খাদ্যপণ্য, সার, গ্যাস, ঔষধ শিল্পের কাঁচামাল, কৃষি উপকরণ ইত্যাদি। এসি ও ফ্রিজ উৎপাদনের ব্যয়ও বাড়বে। বিগত বছরগুলোতে ইলেকট্রনিক্স পণ্য খাতকে সরকার ভ্যাট অব্যাহতি দিলেও নতুন অর্থবছরে 5% ভ্যাট বসাতে পারে। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে বাড়তি ব্যয়ের ভার ভোক্তাদের উপরই চাপবে। ব্যয় বাড়বে হাসপাতাল সরঞ্জাম আমদানিরও। বাজেটে 200টিরও বেশি মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে তা বাড়িয়ে 10% করা হতে পারে, যা গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যয়কে আরও বাড়িয়ে তুলতে পারে। বেলা 3টায় সংসদে নিজের প্রথম এবং দেশের 54তম বাজেট তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির তালিকা দীর্ঘ করেছেন অর্থমন্ত্রী। শূন্য শুল্ক থাকা প্রায় 350 পণ্যে বসছে 1% শুল্ক, অর্থাৎ দাম বাড়তে পারে ভুট্টা, সরিষা বীজ, তুলা ও শাকসবজির বীজ, কয়লা, পেনিসিলিন, ইনসুলিন, পেপার বোর্ড ইত্যাদি। মূলধনী যন্ত্রাংশ আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে বাড়তে পারে লিফট, সিসিটিভি, ওয়াটার পিউরিফায়ার সহ একাধিক পণ্যের দাম। এলপিজি সিলিন্ডার উৎপাদনে 5% থেকে বেড়ে হচ্ছে 10% ভ্যাট। নিরাপত্তা সেবাতেও বাড়তি ভ্যাট পরিশোধ করতে হতে পারে গ্রাহককে। থিম পার্কে প্রবেশ এবং রাইডে চড়তে বাড়তি ভ্যাট গুনতে হবে। উৎসে কর বাড়ায় আমদানি করা ফুল ও ফল কিনতে ব্যয় করতে হবে বেশি অর্থ।
ট্রাস্ট, সরকারি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠানের সুদ থেকে আদায় করা হবে বাড়তি কর। টার্নওভার কর বাড়ায় বেশি দামে কিনতে হবে কোমল পানীয়, কার্বোসের এনার্জি ড্রিঙ্ক। নিলামকৃত পণ্যের ক্রেতা এবং অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক সেবার ক্ষেত্রে বিদ্যমান মূসক হার 7.5% পরিবর্তে 15% নির্ধারণ করার প্রস্তাব করছি। সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ম্যাকারেল নামের বিদেশি মাছ আমদানিতেও বসানো হচ্ছে অগ্রিম কর। আমসত্ত্ব, ফলের রস, আইসক্রিম উৎপাদনে ভ্যাট 5% থেকে করা হয়েছে 10%। ইটে বিভিন্ন হারে বাড়ানো হয়েছে কর। রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ভ্যাট এক্সপেন্ডিচার অ্যানালিসিস সম্পূর্ণ করা হয়েছে, যা বাজেট প্রণয়ন ও নীতি নির্ধারণে সহায়ক হবে। তবে 27টি নিত্যপণ্যে উৎসে করে 1% কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, ভোজ্য তেল, মসুর, চিনি, আদা সহ কয়েকটি পণ্যের দাম কমবে। এছাড়া দাম কমতে পারে গুঁড়োদুধ, চকলেট, ল্যাপটপ, কার্পেট, বিমানের ইঞ্জিন, সুইচ, সকেট, ইলেকট্রনিক মোটর, ডায়ালাইসিস ফিল্টার। বিদেশি পোশাক, চা, গ্রিন টি, কফি, মাশরুমের শুল্কায়নে যে পরিবর্তন আনা হয়েছে তাতে কমতে পারে দাম। উন্নয়ন খাতে ব্যয়ের তুলনায় সুদ পরিশোধ, ভর্তুকি প্রণোদনা আর সরকারি কর্মচারীদের বেতন ভাতায় বরাদ্দ থাকছে বেশি। প্রশ্নটা হচ্ছে, বাজেটে তাহলে সাধারণ মানুষের জন্য কি আছে? এই 7,97,000 কোটি টাকার ভেতরে 14.2% এবার বরাদ্দ রাখা হয়েছে সুদ পরিশোধে। এই সুদ পরিশোধে এবার আমরা দেখতে পাচ্ছি সরকারের ব্যয় হবে 1,13,500 কোটি টাকা। সেটি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক তারপরের ক্ষেত্রে ব্যবহার হবে শিক্ষা ও প্রযুক্তি খাতে অর্থের যে ব্যবহার সেটি ক্ষেত্রে বরাদ্দ রাখা হয়েছে 14% অর্থ, 1,11,156 কোটি টাকা। অর্থাৎ সবকিছুকে ছাপিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু সরকারকে এক ধরনের তাড়ানো সংকট বা অর্থের সংকটের ভেতর দিয়ে যেতে হচ্ছে, সেই সংকট মেটানোর জন্য সরকারকে ঋণ নিতে হচ্ছে এবং সেই ঋণের সুদের জন্যই যে আসলে একটি বড় অর্থ ব্যয় হয়ে যাবে সেটি কিন্তু এখানে স্পষ্ট। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি পরিবহন ও যোগাযোগে 10.4%, স্থানীয় সরকারের ক্ষেত্রে 6%, জ্বালানি ও বিদ্যুৎ বিভাগে 3.8% এবং স্বাস্থ্য খাতে 5.2% অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। এর পরের একটি অংশে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে কৃষি খাতে 30,070 কোটি টাকা ব্যবহার হবে সম্পদের, এমন একটি কথা বলা হচ্ছে এবং সেখানে কিন্তু 5.9%, অর্থাৎ প্রায় 6% অর্থ বরাদ্দ হবে, এমন একটি আভাস তিনি দিয়েছেন। প্রতিরক্ষা খাতে 5.3%, জনপ্রশাসন খাতে 58,295 কোটি টাকা। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে সামাজিক নিরাপত্তা, কল্যাণ, জনশৃঙ্খলা এবং গৃহায়ন খাতের কথা। এই বাজেট নিয়ে যখন এবার আলোচনা চলছিল তখন একটি বিষয় কিন্তু বারবার আলোচনায় হচ্ছিল, বিশেষ করে কোভিড-19 পরবর্তী সময়ে কিন্তু এই কথাটি বারবার এসেছে যে স্বাস্থ্য খাতে বরাদ্দ এবং শিক্ষা খাতের বরাদ্দ আসলে কেন বাড়ে না। স্বাস্থ্যের কথাই যদি বলি, স্বাস্থ্য খাতে বরাদ্দ কিন্তু স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা এই দুটি খাত মিলিয়ে একটি খাত বানিয়ে কিন্তু বরাদ্দ দেওয়া হয়। চলতি অর্থ বছরে কিন্তু বরাদ্দ রাখা হয়েছিল 38,000 কোটি টাকার মতো। আগামী অর্থ বছরের জন্য কিন্তু 41,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এই বরাদ্দের পরিমাণ কিছুটা বেড়েছে, কিন্তু সেই বরাদ্দের পরিমাণ বাড়লেও সেটি আসলে এখনকার বাস্তবতায় স্বাস্থ্য খাতের এখনকার যে পরিস্থিতি সেই তুলনায় আসলে কতটা বাড়লো সেটি নিয়ে কিন্তু এক ধরনের বিতর্ক থাকতেই পারে। ঠিক একইভাবে শিক্ষা খাতের বরাদ্দের কথাই যদি আমরা বলি, আমরা একটু পরের অংশে যেতে চাই। শিক্ষা খাতের বরাদ্দে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রায় 5.2% শিক্ষা খাতের বরাদ্দটি আমাদের কাছে রয়েছে, যে 5.2% বরাদ্দ এবার করা হয়েছে এবং এর আগের অর্থ বছরে আমরা এই চলতি অর্থ বছরে আমরা দেখেছিলাম যে 4.6% বরাদ্দ রাখা হয়েছিল। অর্থাৎ 11.52% বরাদ্দ রাখা হয়েছিল শিক্ষা খাতে চলতি অর্থ বছর। আগামী অর্থ বছরের জন্য 11.8% বরাদ্দের কথা বলা হয়েছে। টাকার অঙ্কে 6,000 কোটি টাকার মতো বরাদ্দ বেড়েছে, কিন্তু সেটি আসলে 12% ছাড়িয়ে যায়নি, যেটি শিক্ষার ক্ষেত্রে বরাদ্দের ক্ষেত্রে কিছুটা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। বাজেটে মূলত দেশ পরিচালনা ও উন্নয়নে খরচ আর তার যোগান দিতে আয়, এই দুটি হচ্ছে মূল বিষয়। প্রথমেই জানিয়ে দিচ্ছি, প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেটে খরচের পরিকল্পনা করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা 2023-24 অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে মাত্র 82,582 কোটি টাকা বেশি। এই 7,97,000 কোটি টাকার মধ্যে সরকার বেতন, ভাতা, ভর্তুকি সহ দেশ পরিচালনার জন্য খরচ করার পরিকল্পনা করেছে 5,06,971 কোটি টাকা। সংশোধিত বাজেটের চেয়ে যা 53,743 কোটি টাকা বেশি। আর এই পর্যন্ত বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সঞ্চয়পত্রের মাধ্যমে নেওয়া সরকারের ঋণের সুদ বাবদ পরিশোধ খরচ হবে 93,000 কোটি টাকা, যা সংশোধিত বাজেটের চেয়ে 3500 কোটি টাকা বেশি।
অপরদিকে বিদেশে ঋণের সুদ পরিশোধ খরচ হবে 20,500 কোটি টাকা, যা সংশোধিত বাজেটের চেয়ে 4,700 কোটি টাকা বেশি। দেশের অগ্রযাত্রার রথকে গতিশীল করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাইরে থাকা উন্নয়ন কর্মকাণ্ডে সরকার খরচ করবে 16,453 কোটি টাকা, যা 2023-24 অর্থবছরের তুলনায় বাড়ানো হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে সরকার খরচ করবে 2,65,000 কোটি টাকা, যা সংশোধিত বাজেটের তুলনায় 20,000 কোটি টাকা বেশি। এবারে আসা যাক এই বিপুল পরিমাণ খরচের টাকা আসবে কোথা থেকে। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে 4,80,000 কোটি টাকা জোগাড়ের প্রচেষ্টা চালাবে সরকার। এটাকে প্রচেষ্টা বলাই ভালো, কারণ এই লক্ষ্যমাত্রা কখনোই পূরণ হয় না। মূলত আপনি আমি যে আয়কর দেই, ভ্যাট দেই, কাস্টমস ডিউটি দেই, এসবের মাধ্যমেই এই টাকা জোগাড়ের পরিকল্পনা করা হয়েছে। আর আমার আপনার ভূমিকর, বিআরটিএ, রোড ট্যাক্স এগুলোর মাধ্যমে, অর্থাৎ রাজস্ব বোর্ড বহির্ভূত করের মাধ্যমে 15,000 কোটি টাকা আয়ের চেষ্টা করবে সরকার, যা আগের বছরের তুলনায় 4,000 কোটি টাকা কম। এছাড়া হাসপাতালের টিকিট, টোল প্লাজার ফি এসব কর বহির্ভূত খাত থেকে সরকার 46,000 কোটি টাকা আয়ের পরিকল্পনা করেছে, যা সংশোধিত বাজেটের তুলনায় 3,000 কোটি টাকা কম। এবার প্রশ্ন আসে যে 7,97,000 কোটির বিশাল খরচে ঘাটতি থেকে যাচ্ছে 2,51,600 কোটি টাকা। এই টাকা কোথা থেকে আসবে, চলুন এবারে সেটা জেনে নেওয়া যাক। প্রস্তাবিত বাজেট অনুযায়ী সরকার আশা করছে যে বৈদেশিক বিভিন্ন সংস্থা ও ব্যাংক থেকে 1,27,200 কোটি টাকা নতুন ঋণ নেবে আর পরিশোধ করবে 36,500 কোটি টাকা। সেই হিসেবে নিট ঋণের পরিমাণ দাঁড়াবে 90,700 কোটি টাকা। অপরদিকে অভ্যন্তরীণ উৎস ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেবে 1,37,500 কোটি টাকা। 2023-24 অর্থবছরের সংশোধিত বাজেটে যা ছিল 1,55,935 কোটি টাকা। আর অভ্যন্তরীণ আরেক খাত সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ নেবে 23,400 কোটি টাকা। সংশোধিত বাজেটে যা ছিল মাত্র 600 কোটি টাকা। এর বাইরে 4,400 কোটি টাকা বৈদেশিক অনুদান এবং অন্যান্য খাত থেকে 8,000 কোটি টাকা জোগাড়ের পরিকল্পনা করছে সরকার। এই ছিল 2024-25 অর্থবছরের বাজেটের সংক্ষিপ্ত বিবরণী। প্রিয় দর্শক, আপনারা দেখলেন 2024-25 অর্থ বছরের এই ভিডিওটি। আশা করি সবাই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর এরকম ভালো ভালো আরও ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।